শুভ মধ্যাহ্ন। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গতকাল ছিল ওয়ার্ল্ড এইডস ডে এবং সেই সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি, কিন্তু আমাদের জানার পরিধিটা কখনোই খুব বৃহৎ না, এবং যেখানেই আমরা কোনো কিছু খুব অল্প জানি সেখানে সেই জানার সাথে অনেক অহেতুক ভয়, অনেক সংশয় কাজ করে। এবং সেই জন্যই আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর সুব্রতা সরকার ম্যামকে। তিনি আমাদের জ্ঞানের পরিধিটি আরও বিস্তারিত করবেন এবং আমাদের অনুষ্ঠান, কালকে যদিও ওয়ার্ল্ড এইডস ডে ছিল, আমরা আজকে এই অনুষ্ঠানটি আমাদের কলেজে পালন করব। এবং আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর অয়ন্তিকা ঘোষ মহাশয়াকে এবং আমাদের আজকের স্পিকার ডক্টর সুব্রতা সরকার ম্যামকে। আমাদের ছাত্রী কোয়েল সর্দার প্রথমেই আমাদের মাননীয় স্পিকার ডক্টর সুব্রতা সরকার ম্যামকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আমি প্রথমে আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর অয়ন্তিকা ঘোষ মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান বক্তা ডক্টর সুব্রতা সরকার, যাকে আমি সুব্রতা দি বলে ডাকি কারণ তার সঙ্গে সম্পর্কটা আমার সেই এনএসএস এর প্রোগ্রাম অফিসার থাকার সময় থেকে। কারণ আনন্দমোহন কলেজে এমন একটা বছরও যায়নি যবে সুব্রতা দি আসেননি, এবং বিশেষ করে এই অনুষ্ঠানে দিদিকে আবার পাচ্ছি এইভাবে, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। প্রতিনিয়ত স্টুডেন্টদের বিভিন্ন কাউন্সেলিং থেকে শুরু করে দিদি বিভিন্ন সহায়তা করেছেন ইতিপূর্বে একটা প্রতিষ্ঠানকে, আমাদের আগের কলেজকে। তো এখানেও দিদির সঙ্গে এই সংযোগ সেতুটা স্থাপিত হোক, সেই চাহিদা থেকেই আমি এনএসএস প্রোগ্রাম অফিসার দুজনকে এখানে ওনার নাম প্রস্তাব করি এবং দিদির সঙ্গে ফোনে কথা বলি। দিদি অনুষ্ঠানটা আজকে গোটাটা নিজে সাজিয়েছেন, তাই আজকে আমি কিচ্ছু বলবো না। 15টা মিনিট কেটে গেছে, আমাদের অনুষ্ঠানটা 2:30টার মধ্যে শেষ করতে হবে, তাই আমি সরাসরি অনুষ্ঠানে যেতে চাইছি। দিদিকে অনুরোধ করছি। নমস্কার। আমি নিজে প্রথমে তো ধন্যবাদ ম্যাডামকে, ডক্টর অয়ন্তিকা ঘোষ, এবং আপনাদের সবাইকে এবং স্টুডেন্ট যারা এসছো তোমাদের সবাইকে। তোমরা একটু যদি মাঝের দিকে আসো, তোমাদের মুখগুলো একটু ভালো করে দেখতে চাই। হ্যাঁ, একটু কাছে এসো। আজকের এই অনুষ্ঠানটা আমি আমার সাথে দুজনকে নিয়ে এসেছি, তারা দুজন এখানে বসে আছে, ওদেরও আমি ডেকে নিচ্ছি স্টেজে। আমরা একসাথে 3 জন মিলে আজকের প্রোগ্রামটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম আসছে শুভজিৎ ও এবং মানসী। এরা দুজনই নর্থ 24 পরগনাস পিপল লিভিং উইথ HIV অ্যান্ড এইডস, ওখানকার ওরা দুজন সদস্য। ওদের জীবনের এক্সপিরিয়েন্স দিয়েই আজকে আমার প্রেজেন্টেশন আমি শুরু করব। নমস্কার সবাইকে। শুভ বিশ্ব এইডস দিবসের উপলক্ষে আপনারা আজকে এখানে এসেছেন। আমি এসেছি নর্থ 24 পরগনা নেটওয়ার্ক ফর পিপল লিভিং উইথ HIV NNP প্লাসের পক্ষ থেকে। আমি ওখানকার একজন সদস্য এবং
আমাদের সিএসসি একটা প্রজেক্ট চলে, যারা এইচআইভি আক্রান্ত যেসব ব্যক্তি তাদের ট্রিটমেন্টের জন্য। সেই সিএসসি প্রজেক্টের একজন আমি কর্মী, এবং আমি নিজেও একজন এইচআইভি পজিটিভ। আমি 2024 সালের জুন মাস থেকে আমি অসুস্থ হয়ে পড়ি। মানে খুবই অসুস্থ হয়ে পড়ি। দিনের পর দিন জ্বর আসতে থাকে, জ্বরটা কোনোভাবেই কমতে থাকে না। তারপর বিভিন্নভাবে ডায়াগনোস করা হয়, কোনোভাবেই কিছু আসেনি। কারণ আমরা কেউ কখনো ভাবতে পারি না যে আমাদের শরীরের মধ্যে এটা আসতে পারে। কিভাবে আসবে সেটা তো আমরা মানে কেউ বুঝতে পারবোই না যদি আমরা ডায়াগনোসিস না করি। তারপরে যখন ডায়াগনোসিস করা হয়, এটা ধরা পড়ে। তারপরে আমি ভেঙে পড়েছিলাম, খুবই ভেঙে পড়ার পরে, মানে যেটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই যখন জানতে পারবে ভেঙে পড়বে সে। তারপরে আমার পরিচয় হয় এই সংস্থার সাথে। সেখানে আমি আসার পরে আস্তে আস্তে আমি মানসিক দিক থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি, এনাদের সাথে কাজ করা শুরু করি। এখন মোটামুটি আমি 24 ঘন্টায় এখানেই মানে এনাদের সাথে যুক্ত। আর এখন অন্যরকমভাবে জীবনটা চলছে, যেটা অনেক বেটার। আর ব্যক্তিগতভাবে আমি নাটক করি, মানে মঞ্চে আমি কাজ করি। এখন কিছুদিন মঞ্চে সেভাবে কাজ করতে পারছি না, কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে সমস্ত ছেলে মেয়েরা এইচআইভি আক্রান্ত তাদেরকে নিয়ে যদি কিছু একটা করা যায়, তাদেরকে নিয়ে একটা নাটকের দল করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, যাতে তাদের ইন্টারেস্টটা বাড়বে। কারণ মানুষ ভেবে থাকে যে এইচআইভি আক্রান্ত হওয়া মানেই তার জীবনটা সেখানে শেষ হয়ে গেল, কিন্তু সেটা কখনোই নয়। এবার তাদেরও একটা জীবন আছে, তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সেইটার একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা আমাদের আছে। খুব ঘামিয়ে গেছে, জীবনে প্রথম বলছে, এরকম সবার সামনে জীবনে প্রথম বলছে। ওকে আমরা জুলাই আগস্টে যখন ওকে আমরা একটা পোস্টে অ্যাবজর্ভ করলাম আমাদের সংগঠনে, ওই এনএনপি প্লাসে, তখন থেকে মে মাস থেকে, তখন থেকে আজকে শুভদেব কিন্তু বিরাট পরিবর্তন। এত হাসি খুশি, এত প্রাণ দিয়ে কাজ করে এবং ঝাঁপিয়ে পড়ে কাজগুলো করার জন্য, সবাইকে উদ্বুদ্ধ করে। এটা অতি মানে একটা না দেখলে আপনারা ভাবতে পারবেন না। তো আজকে আসতে পেরেছে, এটা ওর নতুন একটা এক্সপিরিয়েন্স এই কলেজ থেকে। এরকম ওরা আরও যাবে, কারণ আমাদের তো রিটায়ারমেন্ট নেওয়ার সময় হয়ে আসছে, ওরাই যাবে এবং ওরাই তৈরি হবে। এবার বলবে মানসী। উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমার নাম মানসী নাগ। আমি এসেছি বারাসাত নর্থ 24 পরগনা নেটওয়ার্ক ফর পিপল লিভিং উইথ এইচআইভি এইডস আক্রান্ত মানুষদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠন থেকে। আসলে সেই সংগঠনের মাধ্যম দিয়ে এইচআইভি পজিটিভ মানুষদের একটা কেয়ার অ্যান্ড সাপোর্ট সেন্টার চলে, যে সেন্টার থেকে তাদেরকে সম্পূর্ণ কেয়ার এবং সাপোর্ট করা হয়। সেই প্রজেক্টে আমি পিয়ার কাউন্সিলর হিসাবে বর্তমান কাজ করছি। আমি 2013-তে ডিসেম্বর মাসে আমার এইচআইভি পজিটিভ রিপোর্ট আসে। আসলে গ্রামের দিকে হয় না, একটু মেয়ে বড় হয়েছে, তখন ক্লাস মাধ্যমিকে পড়ি, মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো এই টেন্ডেন্সিটা গ্রামের দিকে এখনও থেকে যায়। তো সেরকমই একটা ফ্যামিলিতে আমারও গ্রামের মধ্যে। তো সেখানে পিসিরা বলছে যে মেয়েকে তো বিয়ে দিতে হবে, তো এখন একটু হেলদি চেহারা না হলে তাকে কি করে বিয়ে দেবো। তো এইভাবেই আর কি ডক্টর দেখায় আমাকে। তো ডক্টরের কাছে নিয়ে যায়, ডক্টর ওয়েট গেইন করার জন্য বিভিন্ন রকম মেডিসিন দেয়। তো মেডিসিনগুলো ফেল হচ্ছিল, হতে হতে প্রায় 6 মাস পরে গিয়ে ডক্টর অনেকগুলো টেস্ট লেখে, তার সঙ্গে এই টেস্টটাও ছিল। তখন দেখা যায় আমার এই সব টেস্ট রিপোর্ট ভালো আসে, এই রিপোর্টটাও পজিটিভ আসে। তো তখন ডক্টর বলে যে এই চিকিৎসাটা আরজি করা আছে, তুমি ওখানেই যাও। তো বাড়িতে সবাই ভেঙে পড়েছে, বাড়ির একটা মাত্র মেয়ে, আমি সবে মাধ্যমিক দিয়েছি। সেই পরিস্থিতিতে আমি তো ভেবেই নিয়েছি আমি আর বাঁচবো না। এবং যেই শুনতে পাচ্ছে, গ্রামের দিকে একটু খুব স্প্লিটভাবে ছড়িয়ে যায় কথা, তো যেই শুনতে পাচ্ছে সেই বলছে যে ও তো আর বাঁচবে না, ওকে ছুঁয়ো না, বা একটা ঘরে রেখে দেওয়া। এরকম বিভিন্ন রকম ডিসক্রিমিনেশন ফেস আমার করতে হয়েছে, সেটা সামাজিক দিক থেকে হোক, ফ্যামিলি দিক থেকে হোক। তো সেই পরিস্থিতিতে কিভাবে আমি উঠে দাঁড়াবো জানি না। সেই মুহূর্তে
বাবা বলছে তুমি বাড়িতে থাকো, তোমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, তুমি যেও না, ট্রিটমেন্ট দরকার নেই, যে কটা দিন থাকবে চোখের সামনে থাকো। তো ভীষণ ঈশ্বর হয়তো সেই মনের জোরটা জুগিয়েছিলেন, সেদিন খুব একা হয়ে পড়েছিলাম। তখন মাকে সকালে বললাম যে মা তুমি আমার সঙ্গে চলো, আমি একটু আরজিকর যেতে চাই, দেখি না ট্রিটমেন্ট আছে কিনা, যদি মরে যাই তো জীবন তো একটাই, চলেই যাব। তখন ওইটুকুনি মেয়ে সবে 17 বছর পার হয়ে 18তে পড়েছে। মা বলছে বাবা বারণ করেছে আমি যাবো না। আমি বলছি তুমি যদি যাও যাবে, না যাও আমি চলে যাই, এরকম আর কি। তো মা তখন আমার সঙ্গে গেছিল। তো ওই যে আমার কাছে প্রাইভেট রিপোর্ট, তখন গভর্নমেন্ট রিপোর্ট আমার কাছে ছিল না, প্রাইভেট রিপোর্টটা নিয়ে আমি গেটম্যানকে দেখিয়েছি যে এটা ট্রিটমেন্ট কোথায় হয়। তখন আরজিকর দোতলায় এটা ট্রিটমেন্ট হতো। তো ওখানে যখন গেছি তখন দেখছি আমি একা নই, আমার মতন অনেক মানুষ রয়েছে। তখন একটা মনের জোর পেলাম, এবং কাউন্সিলিং যখন হচ্ছিল তখন বলছিল আমাকে যে তুমিও সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারো এই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মাধ্যম দিয়ে। তখন মা, আমি বলছি আমার ফ্যামিলিকে আপনি আগে বোঝান, আমাকে নিয়ে বোঝাতে হবে না। তখন মায়ের কাউন্সিলিং হলো, মা অনেকটা মেন্টাল সাপোর্ট পেলো এবং বাড়িতে সবাইকে বোঝাতে থাকলো। তো সেইভাবে আস্তে আস্তে ওই ট্রিটমেন্ট প্রসেস চলতে চলতেই আমি আজকে যেরকম কাজ করছি, আমার মতনই একটা দাদা ওরকম কাজ করতেন এই অর্গানাইজেশন থেকেই। তো তিনি তখন আমাকে কার্ডটা দিয়ে বলেছিলেন যে তুমি এখানে যেতে পারো, অনেকটা মেন্টাল সাপোর্ট পাবে। ওই একটা আশা আমার মনে জেগেছিল যে আমিও তাহলে কিছু করতে পারি, আমিও তো জীবনে পড়াশোনা করতে চাই, এগিয়ে যেতে চাই। তো স্কুল কলেজে যদি কেউ জেনে যায় আমাকে তো পড়তে দেবে না, সেরকম একটা মেন্টাল দিক থেকে ভেঙে পড়েছি। তো তখন আমি এই অর্গানাইজেশনে আসি, এবং এখানে এসে যখন দেখি এরকম প্রতিনিয়ত ক্লাস হচ্ছে HIV AIDS-এর উপরে, শিক্ষামূলক যে ক্লাসগুলো, এবং আমার মতন অনেক মানুষ রয়েছে, তখন কিন্তু আবার একটা মনের জোর ফিরে পাই। এবং সেইখান থেকে আবার মনে হয় যে না, আমাকে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা আবার শুরু করি। ক্লাস 12 যখন আমি পাশ করলাম, তারপরেই আমার বিয়ে হয় আর কি। বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে বিয়েটাও হয় এই অর্গানাইজেশনের মাধ্যম দিয়েই। এবং আমার হাজব্যান্ডেরও একটা খুব স্বপ্ন যে না তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে এগিয়ে যাও। শাশুড়ি মা বা ফ্যামিলি থেকে যতটা না সাপোর্ট করে, সে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে। এবং সেই বছরের মধ্যেই আমার 2জন যমজ কন্যা সন্তান হয় আর কি। তো তো ডক্টরি গাইডলাইন মেনে সেই বাচ্চারা আজকে আপনাদের আশীর্বাদে এবং আমার সমস্ত বন্ধুদের আশীর্বাদে আজকে তারা সুস্থ। 8 বছর বয়স হয়েছে তাদের, তারাও ইংলিশ মিডিয়াম স্কুলে এখন পড়ে, সঙ্গে আমিও এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এবং চেষ্টা করি, আমি 2018-তে যখন দিদি নাম্বার 1-এ গেছিলাম তখনও আমি আমার পরিচয়টা দিয়েই বলেছিলাম, কেননা আমার মতন যত মানুষ রয়েছে আমি চাই যে তারাও তাদের মনের জোরটা ফিরে পাক এবং সাধারণ মানুষের মতন জীবনযাপন করুক। তো সেইখান থেকে এই জার্নি, এবং এখনও চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে থাকার, এবং আপনাদের আশীর্বাদে আরও যেন আমরা এগিয়ে যেতে পারি এই আশাটা রাখি। কিভাবে Thank কাজ you. করছে সেটা আবার ওরা বলবে। না না, বসে না, আমি দাঁড়িয়ে কমফোর্টেবল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটু টেকনিক্যাল দিকটা বলবো, ওরা জীবনটা নিয়ে বলবে। আমার মনে হয় তাতে শুনতে ভালো লাগবে। তোমরা যারা পেছনে আছো একটু সামনে এসো না, সামনে এসো, আমাদের একটু কাছাকাছি এসো। আচ্ছা, নেক্সট স্লাইড। আমি প্রথমে ধন্যবাদ দিই শুভজিৎ এবং মানসী, খুব সুন্দর করে আপনাদের কাছে ছোট্ট করে ব্যাপারটা বললো। ওয়ার্ল্ড এইডস ডে কালকে চলে গেছে, আপনারা জানেন। নেক্সট, এই ওয়ার্ল্ড এইডস ডে ব্যাপারটা কি? এটা 1988 সাল থেকে 1 ডিসেম্বরকে এই UN এইডস এবং WHO এরা মিলে একটা দিন ঠিক করেছিল, যে দিনটা হচ্ছে যে যত HIV সংক্রমণ নিয়ে বেঁচে আছে তাদেরকে সহায়তা দেওয়া, হেল্প অ্যান্ড সাপোর্ট। সেকেন্ড হচ্ছে HIV সংক্রমণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, যে কাজটা আমরা করতে এসেছি আজকে। নাম্বার 3 হচ্ছে যারা এই রোগে মারা গেছেন তাদেরকে মনে করা, তাদের প্রতি শোক জ্ঞাপন করা। নেক্সট, এবারে থিমটা হচ্ছে যে ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। এটা অনেক বড় সাবজেক্ট এবং ওই সাবজেক্টটা আমি ঢুকবো না, কিন্তু শুধু এইটুকু বলি যে যেটা দেখা যাচ্ছে যে মাঝখানে যে ফান্ডিং, যেটা সব দেশে দেশে যে ফান্ডিং, ওরা বলছে এটা একটা ডিসরাপশন হয়েছে।
এটা কোভিড অনেক কিছু ব্যাপার আছে সেই সব নিয়ে হয়েছে, যার ফলে এটা এইচআইভি এইডসের প্রতি নজর দেওয়াটা অনেকটা নেগলেক্টেড হয়েছে। সেই জায়গাটাকে আবার তুলে আনতে হবে এবং এইডসের এই রেসপন্সটাকে এটাকে আমাদের ট্রান্সফর্ম করা, যে আমাদের একটা জায়গা তৈরি করে ফেলা যে এইটার থেকে, এই সমস্যার থেকে আমরা কিভাবে বাঁচবো। নেক্সট, এবার আজকে আমরা এখানে বলতে চাইবো যে এইচআইভি এইডসটা কি, কেন হয়, লক্ষণ কি কি, বাঁচার উপায় কি। লজ্জা নয়, বিপদ হওয়ার আগে জানতে হবে। আমি স্লাইডটা একটু ইংরেজি বাংলা মেশানো আছে, এটা আমি একটা উদ্দেশ্য আমার একটা নিশ্চয়ই আছে, কিন্তু আপনাদের একটু অসুবিধা হলো প্লিজ কিছু মনে করবেন না যারা আপনারা টিচাররা আছেন। নেক্সট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দ্য সায়েন্স অফ এইচআইভি অ্যান্ড এইডস, সেটাও আমি একটু বলি, খুব চটজলদি বলবো, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে এইচআইভিটাকে বলা হয় এটা একটা ভাইরাস, একটা রেট্রোভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কি করে, শরীরের ভেতরে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। চিকিৎসা না করালে সেটা হয় হচ্ছে এইডস। তাহলে এইচআইভি আর এইডস কিন্তু দুটো একটা জিনিস নয়। এইচআইভিটা শরীরে যেতে হবে, শরীরে যখন ও ঢুকে যায় তখন আমাদের যে রোগ প্রতিরোধ করা, ঠিক আছে, যে সর্দি কাশি জ্বর, ওরা বলছিল না সর্দি কাশি জ্বর হচ্ছে কমছেই না, তার মানে কি, ওই রোগগুলো আমাদের সাধারণভাবে শরীর প্রতিরোধ করতে পারে, কিন্তু যেই এইচআইভি ঢুকে যাবে সেই সিস্টেমটা ভেঙে যাবে, বুঝেছো? ধরো ট্রাফিক কন্ট্রোল আছে তোমার কসবার দিক থেকে, ট্রাফিক কন্ট্রোল ভেঙে গেল, তখন গাড়ি তো যে যার মতো একজনকে কি করবে, অ্যাক্সিডেন্ট করবে, ঠিক আছে? সেরকম ব্যাপার হচ্ছে, তখন হয়ে যায় এইডস। মানে সেই সময় মানুষ যে কোনো সাধারণ অসুখে পড়লে পরেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে এই ভাইরাস এবং রোগটা সম্বন্ধে। এইচআইভি একটি রেট্রোভাইরাস, ইমিউন সিস্টেমের সংক্রমণের লড়াইকারী, CD4 কোষ টি লিম্ফোসাইট ধ্বংস করে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অপরিহার্য। তোমরা লাইফ সায়েন্সে সবাই এগুলো পড়েছো, কিভাবে বডির সিস্টেমটা আমাদের তৈরি করা আছে, যে যেমন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে না দেশের শত্রুকে আটকানোর, তেমনি আবার আমাদের দেশের মধ্যে আছে পুলিশ, তারপরে এইসব ওই যে নানা রকমভাবে এজেন্সি যারা, এবার এই কলেজটা প্রোটেক্ট করার জন্য সিকিউরিটি আছে, সেরকম ধাপে ধাপে থাকে, সেরকমভাবে বডিতেও আমাদের করা আছে, কিন্তু সেইটা কিন্তু এইচআইভি যদি শরীরে ঢোকে তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে। সুচিস্মিতা, আমি যদি একটু জল পাই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। এবার এইডস এর কথা আমি আগেই বললাম, এইচআইভি সংক্রমণের চূড়ান্ত পর্যায় হলো এইডস, যার অর্থ অর্জিত ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেখানে সংক্রমণ এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা শরীর হারিয়ে ফেলে। নেক্সট, এবার হচ্ছে যে এই সংক্রমণ কিভাবে ছড়ায়, এইটা নেক্সট ছবিটা দেখান, নেক্সট ছবিটা, এই যে দেখুন, ফার্স্ট হচ্ছে যে আনপ্রোটেক্টেড সেক্স উইথ ইনফেক্টেড পার্টনার। এবার অ্যাপারেন্টলি মানে বাইরের থেকে দেখে কিন্তু কাউকে বোঝা যায় না সে এইচআইভি পজিটিভ কি পজিটিভ নয়। অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে এই ধারণাটা হয় যে এ খুব বেশ ভদ্র সভ্য দেখতে, সোবার, এত ভালো লেখাপড়া জানে, এত ভালো পরিবারের ছেলে, এ এইচআইভি থাকতে পারে না, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এইটা কিন্তু একটা এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে ইনফেক্টেড নিডল সিরিঞ্জ, তুমি কোথাও গেলে একটা টিটানাস টক্সাইড নিতে গেলে,
কেটে গেছে হাত পা, নিতে গেলে, বা তোমার কোনো ড্রেসিং হচ্ছে, বা তোমার কোনো সার্জারি হচ্ছে, সেখানে যদি ঠিক জায়গায়, এখানে আমি বলি ব্যাপারটা যে আজকাল কিন্তু যে আমাদের দিল্লি হয়ে যাচ্ছে কি না কে জানে, এয়ার পলিউশন। তবে আমি তো এমনিতে অ্যাজমা পেশেন্ট সেই জন্য আমি একটু বেশি এফেক্টেড হই। এখানে কিছু কথাবার্তা বলবো, যে কথাবার্তাগুলো আস্তে আস্তে ঢুকলে যত ভালো, কিন্তু সময়টা আমাদের কম, তো সেই জন্য এই যে বলছি নেডল, সিরিঞ্জ আর ইনস্ট্রুমেন্ট আনপ্রোটেক্টেড। এবার অনেক সময় তোমরা বলো, তো টেস্টিং কাউন্সিল, পরের স্লাইডটা দিন, পরেরটা দিন, পরেরটা এগুলো আমি বলবো। হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো। তো আমরা কিভাবে জানতে পারবো যে টেস্ট করলেই জানতে পারবো যে এইচআইভি আছে কি নেই? তো একটা হচ্ছে আমরা প্রতিটা আইসিটিসির মাধ্যম দিয়ে টেস্ট করতে পারি এইচআইভি। প্রথম হচ্ছে আমরা যে টেস্টটা করাবো সেটা হচ্ছে এলাইজা টেস্ট আমরা করাতে পারি। সেটা কোথায় করানো যায়? সেটা হচ্ছে সব মেডিকেল কলেজ হসপিটাল, এমনকি এখন অনেক ডিস্ট্রিক্ট হসপিটালেও রয়েছে আইসিটিসি সেন্টার। তো সেই আইসিটিসি সেন্টারে গিয়ে আমরা কিন্তু এইচআইভি টেস্ট করাতে পারি। এবং শুধু যে এইচআইভি টেস্ট করানোটাই আমাদের ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু নয়। এই যে রুটগুলো রয়েছে, যে এইচআইভি কীভাবে হয় বা কিভাবে হয় না, তো তার সঙ্গে সঙ্গে অনেকগুলো টেস্টও রয়েছে। তো এইচআইভির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এসটিআই টেস্ট বা স্টেডি টেস্ট এগুলোও কিন্তু অবশ্যই করাবো, কারণ এইগুলোও কিন্তু ট্রান্সমিশন ইনফেকশন। আমি কেন বলছি যে এই ইনফেক্টেড সিরিঞ্জ, নিডল, ইনস্ট্রুমেন্ট অনেক সময় আজকাল ছেলে মেয়েদের অনেক সময় তারা অ্যাবর্শন করাতে যায় খুব অল্প দামি নার্সিংহোমে। যে নার্সিংহোমে কিন্তু এই প্রোটেকশনগুলো থাকে না, অনেক সময় থাকে না, এটা কম্প্রোমাইজড হয়। তাহলে তুমি অ্যাবর্শন করাবে কি করাবে না সেটা আমার বক্তব্য না, সেটা যে যার ইচ্ছা সে করাতেই পারে। কিন্তু যে জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটা কি প্রোটেক্টেড, ভালো জায়গা, ঠিক জায়গা, এইটা কিন্তু প্রশ্নটা করতে হবে, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে মায়ের থেকে বাচ্চাদের ট্রান্সমিশন হয়, প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, এতে হয়। কিন্তু ও যখন মানুষই বলল ওর দুটো বাচ্চাই কিন্তু নেগেটিভ। তাহলে ব্যাপারটা কি করে হলো? আমরা এদিকে বলছি মায়ের থেকে হয়। এখানে বিষয়টা হচ্ছে যারা পজিটিভ তারা যদি ট্রিটমেন্টের আন্ডারে থাকে তখন ভাইরাল লোডটা এতটাই লো হয়ে যায় যেটা বাচ্চার শরীরে ট্রান্সমিশনের চান্স অনেক সময় থাকে না। সেইভাবে সেই বাচ্চাগুলো, অনেক বাচ্চাই আমাদের মধ্যে আছে যারা পজিটিভ নয়, ঠিক আছে। আর রক্তের মাধ্যমে হয়। এখানে আমাদের খুব দুর্ভাগ্যজনক হলেও আমাদের সংগঠনে 400-র ওপর আমাদের বাচ্চা আছে, যার মধ্যে অন্তত 100-150 জন ধরুন ওই থ্যালাসেমিয়া বাচ্চা আছে, যারা রিপিটেডলি ব্লাড নিতে নিতে তারা এইচআইভি ইনফেক্টেড হয়ে গেছে। নেক্সট, আচ্ছা, কিসের মধ্যে ছড়ায় না? এগুলো দিয়ে কিন্তু ছড়ায় না। এই যে একসাথে ভাত খাচ্ছ, মানে এক বিছানায় শুয়েছে বা খেলছে, হ্যাঁ, করমর্দন করছে বা মশার কামড়, এগুলোর থেকে কিন্তু এইচআইভি ছড়ায় না।
তাহলে এইচআইভি ছড়ায় কার থেকে? ওই 4টে বিষয় যেটা আমি বললাম সেটা। নেক্সট, এবার একটা কথা হচ্ছে 2013 সালে স্লোগানটা হয়েছিল যে গেটিং টু জিরো, মানে জিরোতে নিয়ে আসতে হবে, এইচআইভি জিরোতে নিয়ে আসতে হবে। কি জিরোতে আনতে হবে? জিরো ফিয়ার, জিরো স্টিগমা, ভয়, এইচআইভি ভয়টা নিয়ে জিরোতে নামিয়ে দিতে হবে। স্টিগমা মানে লোককে ঘৃণা করাটা নামাতে হবে। ডিসক্রিমিনেশন, তাদের জন্য বৈষম্য, ও পজিটিভ, ওর পাশে বসবো না, বা ওর সাথে থাকবো না, ওর সাথে খাবো না, ঠিক আছে, সেইটা কমাতে হবে। সেকেন্ড হচ্ছে ইগনোরেন্স, যে আমাদের ভুল ধারণা, সেগুলোকে জিরোতে আনতে হবে। রিস্ককে জিরোতে আনতে হবে। নতুন কেস যাতে জিরো হয়ে যায় এবং জিরো ডেথ, মানুষ যাতে এইচআইভিতে না মরে, এরকম একটা 2013 সালে একটা স্লোগান নেওয়া হয়েছিল। এবার নেক্সট, কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখছি 2024-এও সারা পৃথিবীতে 40.8 মিলিয়ন, মানে 4,80,00,000 মতো হচ্ছে মানুষ এইচআইভি পজিটিভ রয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 6.30 পিপল হচ্ছে মারা গেছে, মানে 6,30,000 মারা গেছে, এবং 1.3 মিলিয়ন, 1,30,00,000 মানুষ হচ্ছে ব্যাপারটা যে তারা নতুনভাবে আবার এইচআইভি সংক্রমণ হয়েছে। আচ্ছা, নেক্সট, হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে 25.61 লাখ, হ্যাঁ, 25 লক্ষের ওপর 25.5 লক্ষ হচ্ছে ভারতবর্ষে পিএলএইচআইভি আছে। তার মধ্যে সবথেকে বেশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এবং টোটাল পিএলএইচআইভি মোট হচ্ছে 7,40,00,000 পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমি সারা পৃথিবীতে কতজন আছে, ইন্ডিয়াতে কতজন এবং ওয়েস্ট বেঙ্গলে কতজন, সেই স্ট্যাটিস্টিক্সটা বললাম। নেক্সট, এবার হচ্ছে এইটা সব থেকে ইম্পর্টেন্ট আজকের প্রেজেন্টেশনের 1 নম্বর স্লাইড যদি হয়, তাহলে এই স্লাইডটা হওয়া উচিত। সেটা হচ্ছে যে কাকে এইচআইভি টেস্ট করতে হবে। আমরা সবাইকে এইচআইভি টেস্ট করতে যাব, এবার কারা, সেইখানে হচ্ছে এই পোস্টারটা আমি 1994 সালে আমেরিকায় গিয়ে এটা পেয়েছিলাম, এবং এটা আমি সব জায়গায় দেখাই, ঠিক আছে। 1 নম্বর কি, কাকে করতে হবে? হ্যাড আনপ্রোটেক্টেড সেক্স উইথ অ্যানোনিমাস পার্টনার্স, মাল্টিপল পার্টনার্স, or men who have sex with men, মানে চেনা নেই, জানা নেই, শোনা নেই, ফেসবুক থেকে আলাপ হয়েছে, খুব ভালো কিছু জানি না, হ্যাঁ, খুব ভালো বন্ধুত্ব হলো, অ্যানোনিমাস, চিনি না, অচেনা, সেরকম যদি কেউ হয়, অনেকজন পার্টনার, আমার অনেক বন্ধু, হ্যাঁ, যে এরকম হচ্ছে যে আমরা যখন প্রেজেন্ট করতে যাই তখন ছেলেরা বলে যে দিদি মোটর সাইকেল যদি একটা থাকে তাহলে দেখতে হবে না, এই পাড়ার মোড়ে একটা মেয়ে দাঁড় করাবো, ওখানে একটা দাঁড় করাবো, ওখানে একটা দাঁড় করাবো, এবং যা ইচ্ছা করব, এরা ওপেনলি বলে ছেলে মেয়েরা। আবার মেয়েরাও বলে যে এরকমভাবে, জানেন তো আমার কতজন ফ্রেন্ড, কেন ফ্রেন্ড, সেই জন্য মাল্টিপল পার্টনারটা হচ্ছে কিন্তু মুশকিলের জায়গা। এবং কেউ যদি ছেলেদের সাথে সম্পর্কে থাকে, তারাও কিন্তু খুব ভয়ানক। ইনজেক্টেড ড্রাগস অ্যান্ড শেয়ার্ড ওয়ার্কস, ইনজেক্টেড ড্রাগস মানে শিরা দিয়ে ওষুধ নেয় কিনা এটা জানতে হবে। নেক্সট হচ্ছে যে সেক্সের জন্য সে ড্রাগ বা টাকা পয়সা এক্সচেঞ্জ করে কিনা, নেয় কিনা, ঠিক আছে। নেক্সট হচ্ছে treated with, যে diagnosed with, treated or treated for hepatitis, TB, sexually transmitted disease or syphilis, যে তোমার যে পার্টনার সে গল্প করতে করতে বলল যে আমার না কোনো সময় এই হেপাটাইটিস হয়েছিল, বা আমার না টিবি হয়েছিল, বা অমুক, এই যে গল্পের মধ্যে দিয়ে তুমি শুনছো যে একটা হিস্ট্রি আছে, সেখানেও কিন্তু সজাগ হতে হবে।
নেক্সট হচ্ছে হ্যাড আনপ্রোটেক্টেড সেক্স উইথ সামওয়ান হু কুড আনসার, এবং তুমি যে এমন একজনের সাথে সম্পর্কে যাচ্ছ যার আবার এগুলোর মধ্যে একটাতে ইয়েস, তাহলে কিন্তু রক্ত পরীক্ষা করতে হবে, এর কোনো অন্যথা নেই, রক্ত পরীক্ষা করতেই হবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট, এবার রক্ত পরীক্ষার ব্যাপারগুলো বলে দিয়েছে দিদি। এবার রক্ত পরীক্ষার মেন জায়গা হচ্ছে যে অন্য অন্য রক্তগুলো, যেমন আপনি গেলেন সুগার টেস্ট বা কোলেস্টেরল করতে পারবেন, এইচআইভির ক্ষেত্রে কিন্তু বলা আছে একটা কাউন্সেলিং করে নেওয়ার কথা, যে সত্যি এর এইচআইভি টেস্টিংটা দরকার আছে কি নেই। আবার টেস্টটা হয়ে যাওয়ার পরে যদি নেগেটিভ হয় তাকেও কাউন্সেলিং করতে হয়, আবার যে পজিটিভ হয় তাকে তো করতেই হয়। নেগেটিভ হলে সে যেন বিরাট সন্তুষ্টি না হয়ে গেল যে আমার তো এইচআইভি নেই, ব্যাস। এইচআইভি কিন্তু তার সেই দিনও তার ইনফেকশনটা হতে পারে। ঠিক আছে? সুতরাং সেই সন্তুষ্টির জায়গা নেই। আর যে পজিটিভ হবে তাকে তো সে তো ভেঙেই পড়বে, তার পৃথিবী তখন মাথার ওপর ভাঙছে, তখন তাকে তো সাপোর্ট দিতেই হবে, এবং কি কি করতে হবে সেগুলো আমরা একটু একটু বলবো। নেক্সট, এবার ট্রিটমেন্টটা হচ্ছে ওরা বারবার বলেছে যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এইটা কিন্তু একটা ওষুধ না, 2-3টে ওষুধের কম্বিনেশনে এটা দেওয়া হয়ে থাকে। তার মেইন জায়গা হচ্ছে যে ভাইরাসটাকে কমানো, ইমিউন সিস্টেমটাকে তৈরি করা, এবং আর যাতে প্রিভেনশনটা না হয়, যেটা আমি বললাম যে ভাইরাল লোডটা যখন কম থাকে ইনফেকশনটা কম হয়। কিন্তু মনে রাখতে হবে এআরটি ডাজ নট কিওর এইচআইভি, এআরটি দিয়ে কিন্তু এইচআইভি সারে না। এইচআইভি একবার শরীরে ঢুকলে কিন্তু ওটা লাইফ লং থাকবে। শুধু এআরটি দিয়ে, বা তার সাথে আমরা বলেছি অ্যাডহারেন্স টু পজিটিভ লিভিং, যে তোমাকে পজিটিভ লিভিং মানে এই যে এরা দুজন আছে, আমি সময় হলে পজিটিভ লিভিং ওদের থেকে শুনিয়ে দেব, যে পজিটিভ লিভিং মানে যে রাস্তার ধারে গিয়ে চাউ খাওয়া যাবে না, মানে পচা জিনিস, নোংরা জিনিস, নোংরা জল এসব খাওয়া যাবে না, ঘুমোতে হবে ঠিক করে, নেশা করা যাবে না, মাল্টিপল পার্টনারের সাথে মানে সেক্সে যাওয়া যাবে না, কন্ডোম ইউজ করতে হবে ইত্যাদি। এই যে ব্যাপারটা, সেই জায়গাগুলোকে মেনে চলাকে বলা হয় পজিটিভ লিভিং। ঠিক আছে? আচ্ছা নেক্সট, এবার হচ্ছে এর সাথে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই যদি তার কোনো রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ইনফেকশন থাকে, তাহলে কিন্তু খুব সহজে এইচআইভি সেই শরীরে ঢুকে যায়। ঠিক আছে? তাহলে অনেকের আমাদের ভারতবর্ষে ইয়াং জেনারেশনের এসটিআই ইনফেকশান, এটা হচ্ছে অ্যালার্মিং, ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সুতরাং তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এসটিআই আর এইচআইভি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ দুটো ব্যাপার। অনেকেই দেখবে বন্ধুদের মধ্যে হয়তো বলছে যে আমার না পেচ্ছাপে জ্বালা হচ্ছে বা একটা সিক্রিশন হচ্ছে, এগুলো কিন্তু অ্যালার্মিং। বন্ধুকে শেখাতে হবে যে তুমি ট্রিটমেন্ট করাও। ঠিক আছে? ফেলে রেখো না। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এসটিআই কিন্তু প্রিভেন্টও করা যায়, কিওরও হওয়া যায়। এসটিআই চিকিৎসা করে কিন্তু সেরে যাবে। ঠিক আছে? নেক্সট, এবার হচ্ছে এইচআইভি নিয়ে সতর্ক হব কেন? এইচআইভি ইজ প্রিভেন্টেবল, এইচআইভিকে আটকানো যায়, ক্যানট বি কিওর, সারানো যায় না। ঠিক আছে? একবার ঢুকলে কিন্তু লাইফ লং থাকবে, এখনো পর্যন্ত যায় না। নেক্সট, আচ্ছা এবার তাহলে সতর্কতার কাজগুলো কি কি? আমি সবার প্রথমে দিয়েছি অ্যাবস্টিনেন্স, 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 কিন্তু এখন এই কথাগুলো শুনলে হাসি পায় না? এমন আমাদের সোসাইটিটা, আমরা এখন এমন দিকে যাচ্ছি যে যৌন সম্পর্ক হবে না, করবে না, সব চোখ কানটার বন্ধ করে বসে থাকো, এগুলো বলা যাবে না? কেউ শুনবে কথা? হ্যাঁ, আমরা এই কথাগুলোকে বলতে তো হবেই। কেন কি? এইচআইভি প্রিভেনশনের প্রথম কথা হচ্ছে অ্যাবস্টিনেন্স, যদি যৌন সংসর্গে বিরত থাকা যায়। সেটা সম্ভব কি সম্ভব না, সেটা যে ব্যক্তি সেই বুঝবে। আমরা এখান থেকে দাঁড়িয়ে কখনোই বলবো না
সংসর্গে যাওয়া উচিত কি উচিত না, ভালো মন্দটা আমরা শুধু বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মনোগামাস রিলেশনশিপ। তার মানেটা কি? একজন সঙ্গীর প্রতি অনুরক্ত থাকা, ঠিক আছে? তাহলে আমার ইনফেকশনের চান্সটা কম হলো। 10 জনের থেকে ইনফেকশন, আমার কাছে দারুণ দারুণ ছবি ছিল, প্রথম দিন এসছি তো সাহস পেলাম না, ম্যাডাম যদি বলেন এসব কি দেখাচ্ছেন, সেই জন্য পরে দেখাবো যদি আসি, যে মাল্টিপল পার্টনার মানে কিভাবে বিপদটা বাড়ে, একদম ছবিতে দেখিয়ে দেবো, হ্যাঁ? কিন্তু মনোগামাস রিলেশনশিপটা হচ্ছে একের সাথে একের যদি অনুরক্ত থাকে তাহলে কিন্তু সমস্যা কমে। এখানে হচ্ছে রিফ্রেনিং ফ্রম ক্যাজুয়াল সেক্স। আমি আগেই বলেছি যে যে কোনো অপরিচিত কোনো সম্পর্কে যাওয়াটা খারাপ, মানে ঠিক না। তারপরে হচ্ছে ওরাল, এনাল অ্যান্ড ভেজাইনাল সেক্স, প্রত্যেকটার মধ্যেই বিপদ আছে, কিন্তু কোনটায় বেশি আছে সেটা শুভজিৎ এক্ষুনি বলবে, বলার ব্যাপারটা। আচ্ছা, মাল্টিপল পার্টনার্স বলে দিয়েছি, আর ইন্টারভেনাস ড্রাগের কথাও বলেছি, এটা কিন্তু চলবে না। আচ্ছা, নেক্সট, চলবে না মানে বিপজ্জনক। এবার হচ্ছে যে এইচআইভি রেটসটা কেন কমছে না, এত কিছু কথা হচ্ছে কিন্তু কমছে না কেন? তার দেখুন, সেক্স অ্যাট অ্যান আর্লি এজ, যে সেক্সুয়াল প্র্যাকটিসটা, এক্সপেরিমেন্টেশনটা মানুষ যখন বয়ঃসন্ধিতে আসে তখন থেকেই সে একটা তার এক্সপ্লোরেশন, সে চাহিদাটা মেটাতে চায়, এক্সপেরিমেন্ট করে। আর এই অসুখটার ঝামেলা হচ্ছে এটা দিয়েই আসবে, ঠিক আছে? লিটল লাইফ স্কিলস অ্যান্ড সেক্স এডুকেশন, এই যে আজকে আমরা আলোচনা করছি এত ওপেনলি, এই সুযোগটা কিন্তু খুব কম আমাদের সোসাইটিতে, হ্যাঁ? এই সুযোগটা যে আজকে তোমাদের কলেজে আমরা পেয়েছি, এজন্য সত্যি আমরা মানে থ্যাঙ্কফুল টু ইউ। লিটল কন্ডোম ইউজ। আচ্ছা, তার আগে ও এখানে দেখো যে শুভজিৎ বলবে যে মেন হ্যাভিং সেক্স উইথ মেন, ঠিক আছে? বলো। এইচআইভিটা ছড়ানোর সব থেকে বেশি রিস্কটা থাকে, হাই রিস্ক জোনে যারা আছে, সেটা হলো ম্যান টু ম্যান সেক্সের মাধ্যমে। কারণ তারা যে যে প্রসেসে সেক্সটা করছে সেটা নর্মাল প্রসেস নয় সেক্সের। এবার সেখানে তখন কি হবে, সেক্স মানে এইচআইভিটা ছড়ানোর সব থেকে বেশি চান্স যেটা থাকে সেটা হলো কাটিংয়ের মাধ্যমে। যখন কাট হবে সেই কাটের থেকেই সেটা ছড়ানোর মাধ্যম। এবার ম্যান টু ম্যান সেক্সটা যেভাবে হচ্ছে সেটা প্রসেসটা ঠিকঠাক প্রসেস নয়, তাই অ্যানাল সেক্সের মাধ্যমে সব থেকে বেশি ছড়ানোর চান্স থাকে এইচআইভি। এবার সেই জন্যই বলা হয় যে যারা ম্যান টু ম্যান, মানে সে চয়েস যার যার মতো হতেই পারে, চয়েসটা নিয়ে কেউ কিছু বলতে পারে না, কিন্তু সেখানেও মাল্টিপল পার্টনার জন্য না থাকে কোনো নির্দিষ্ট পার্টনার। কারণ এখন সব কিছু খুবই অ্যাভেলেবেল চারিদিকে, বিভিন্ন অ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব দিক থেকে খুব সহজেই মানুষ কারোর সাথে পরিচয় হচ্ছে, চলে যাচ্ছে, তার সঙ্গে মিশছে, সব কিছু ঘটছে, কিন্তু সে জানছে না মানে তার কি হতে পারে। কারণ সবার আগে তার এসটিআই হতে পারে যে পার্টনারের ছিল, তারপরে তখন যখন সে অ্যানাল সেক্সের মাধ্যমে যখন সেক্স করছে তখন তার সেখানে মানে অ্যানাল সেক্সের 95%-এর মধ্যে কাটিংয়ের চান্স থাকে সেক্সে। এবার সেখানে তার শরীর থেকে যে ভাইরাসটা অন্য শরীর খুব সহজে যেতে পারে, যেটা তারা বুঝতেই পারে না। এর মাধ্যমে কি হয়, মানে এখন সব থেকে হাই রিস্ক জোনে আছে ম্যান টু ম্যান সেক্স অল ওভার ওয়ার্ল্ডের মধ্যেই। এবার সেখান থেকে দেখতে গেলে ওইটার দিকে যদি আমরা একটু ভাবি, কারণ সবাই বলতেও লজ্জা পায়, কারো যদি কোনো ছেলেকে পছন্দ হয়, কোনো ছেলে পছন্দ করে, সেটা বলতেও সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, লুকিয়ে বেড়ায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেদের থাকে, তাদের আবার ছেলেদের সাথে মেয়েদেরও পছন্দ থাকে, মানে যারা বাইসেক্সুয়াল, তারাও কিন্তু হাই রিস্ক জোনে আছে। এবার সেই বিষয়ে আমাদের মানুষই বলবে। তবে একটা ব্যাপার কি, বাড়ি ঘরে যখন এটা বড়দের উদ্দেশ্যে বলে দেবো। হ্যাঁ, আর একটা যেটা বিষয় হলো ম্যান টু ম্যান যে সম্পর্কগুলো, সেটা হলো খুবই মানে খুব সহজে স্মুথলি জিনিসগুলোকে হ্যান্ডেল করা যায়। যেমন ধরুন বাড়িতে দুটো ছেলে বন্ধু এসে থাকলো রাত্রে পড়াশুনোর নাম করে, তাদের মধ্যে বাড়ির লোকের কোনো সন্দেহ জাগবে না, কারণ আমাদের সোসাইটি এখন সেই জায়গায় এগিয়ে যায়নি, যেখানে খুব সহজেই বন্ধুর নাম করে বাড়িতে এসে থাকতে পারছে।
সেফলি থাকছে, কিন্তু সে যে তারপরে যেটা ঘটছে সেটা খুব হাই রিস্ক, যেটা সেই ক্ষেত্রে বাড়ির যারা সিনিয়র আছে তাদেরকেও এই বিষয়গুলো জানা উচিত। মানে সে ছেলে হয়ে ছেলেদের পছন্দ করতেই পারে, কিন্তু বাড়ির লোকের আগের থেকে বেশি সতর্ক হওয়া উচিত। কারণ একটা ছেলে কখনোই পারবে না বাড়িতে একটা মেয়েকে হঠাৎ করে নিয়ে এসে রাখতে বা কোনো কাজে নিয়ে আসতে, কিন্তু একটা ছেলেকে নিয়ে আসাটা খুবই সহজ, তার জন্য রিস্কটা অনেক বেশি থেকে যায়। এখানে আর গুলো তো আমি সবগুলো আপনাদের এখানে দেখিয়েছি। তাহলে মেইন জায়গাটা যে জেন্ডার ইনইকুইটি, জেন্ডার রোলস, এগুলো মানুষ একটু 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 বলবে। মেইন জায়গাটা দেখুন, পভার্টি, ইলিটারেসি অ্যান্ড ইকুইটি, যে আমাদের যে দারিদ্র্য, অজ্ঞতা এবং অসামান্য মানে অসমতা, আমাদের সম্পর্কগুলোর মধ্যে অসমতা বা সমাজে অসমতা আছে, সেগুলোর জন্য। কিন্তু একটা জিনিস এখানে আমরা আজকে জোর দেব, সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস। যে আমরা তৈরি কিভাবে হব, ঠিক আছে, এইচআইভিকে প্রোটেক্ট করার জন্য, এইচআইভি থেকে প্রোটেক্ট করার জন্য নিজেকে আমরা কিভাবে প্রিপেয়ার্ড হব, ঠিক আছে। নেক্সট স্লাইডটা দিন। উইমেন্স অ্যান্ড গার্লস অ্যান্ড এইচআইভি, এইটা মানসী বলছে। নেক্সট স্লাইডটা দিন। আচ্ছা, এটা থাক, আপনি ওটাই রাখুন, আগেরটা রাখুন মানসী। হ্যাঁ, একজন মেয়ে তাকে যেরকম সমাজে পড়াশোনা করতে হয়, তার সঙ্গে সঙ্গে তাকে সাংসারিক জীবনেও যেতে হয়। কিন্তু একটা মেয়েকে সব দিক থেকে প্রিপেয়ার হওয়া উচিত। কেননা সাংসারিক জীবনে যখন আমরা যাব, আজকে খুব সুন্দর দেখে বাবা মা একজনকে বিয়ে দিল, চাকরিজীবী দেখে বা সে অনেক সুন্দর, সেটা ভেবে হয়তো আমার বাবা মা আমাকে বিয়ে দিল। কিন্তু আমি যখন তার সঙ্গে সাংসারিক জীবনে যাচ্ছি, তখন কি আমি বুঝতে পারছি যে আসলে তার চাহিদাটা কি, সে কি চাইছে? এই জায়গাগুলো আমরা হয়তো বুঝতে পারি না বলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ের 6 মাস পরে ডিভোর্স বা বিভিন্ন রকম সমস্যা বা কোর্ট কাচারি, এগুলো আমরা দেখতে পাই। কি আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে থাকতে পারছি না, এবং মেয়েটার উপরে যে শারীরিক নির্যাতন যায়, সেখান থেকে কিন্তু সেই মেয়েটা সংসার থেকে ছেড়ে আসতে বাধ্য হয়। তো একটা ছেলের সে একজন ছেলেকেও পছন্দ করতে পারে, উভয়ই সে একজন মেয়েকেও পছন্দ করতে পারে। এটা যার যার চয়েস, তার ব্যক্তিগত ইচ্ছা। সেই ইচ্ছার উপরে কিন্তু আমরা কেউ যেতে পারি না। আসলে আমার যদি ইচ্ছা হয় যে আমি আমার স্বামী পর্যন্তই লিপিবদ্ধ, তাহলে কিন্তু আমার স্বামী আমার কাছে সবটাই। কিন্তু আমার ইচ্ছা হতে পারে না, আমি আমার শুধু স্বামী নয়, আমার আরও একজন বন্ধু থাকবে। এইবার কি হচ্ছে, সে তো আমার সেই বন্ধুর যে জায়গাটা, সেখানে হয়তো আমার ভালো লেগে যাচ্ছে, তো সেইটাই হয়তো তার হাজব্যান্ডের উপরে আমি সেটা চাইছি তার থেকে। তো এরকম বিভিন্ন রকম ক্ষেত্রে দেখা যাচ্ছে সে, যেটা আমরা বলে থাকি যে বাইসেক্সুয়াল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা আসছে। তো আপনি নেক্সট স্লাইডটা দিন। এটা তো সাবজেক্টটা অনেক বড়, এটা অনেক ভাস্ট আলোচনার জায়গা, কিন্তু মেয়েদের যে তৈরি হওয়ার জায়গাটা বলছি, যে তোমরা আজকাল একটা কথা তো সবসময় বলো যে আমার জীবন আমি বুঝবো, আমি যা ভালো বুঝবো তাই করব, আমি যে জিনিসটা ভালো লাগছে আমি সেই জিনিসটা পড়বো, আমার যেটা সাবজেক্ট ইচ্ছে হচ্ছে পড়বো। তাহলে সেক্সুয়াল রিলেশনের ক্ষেত্রে আমাকেও সেটা বুঝতে হবে যে আমি এই রিলেশনটায় যাব, এই বন্ধুর সাথে সম্পর্কে যাব কি যাব না। সবসময় মনে রাখতে হবে যে আমার যে মডেস্টি, আমার যে ডিগনিটি, এটা কিন্তু সবসময় বাইরের লোক আমাকে সেভ করবে তা নয়, আমারও কিন্তু দায়িত্বের ব্যাপার আছে। আমি যদি মনে করি এই ছেলেটাকে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে হবে, কেন কি এই শারীরিক সম্পর্কে গেলে এই সম্পর্কটা থাকবে, এইগুলো কিন্তু এখন বুঝতে হবে যে ঠিক জায়গায় নেই আমরা, ঠিক আছে। এখানে এই জন্য আমি বুঝিয়েছি যেটা, যে এইচআইভি প্রিভেনশনের জন্য আর ছোট ছোট কী জিনিসগুলো
এগুলো ছোট না, এগুলো সবই বড়। কিন্তু কি যে কেউ আমাকে আঘাত করলেই সেটা আমি অ্যাবিউজ হই তা কিন্তু নই। আমাকে কেউ কি ডিগ্রেড করছে, হিউমিলিয়েট করছে, আমাকে নিয়ে হাসাহাসি করে, ব্লেম দেয়, অভিশাপ দেয়, ম্যানিপুলেট করে, তাহলে এগুলোও কিন্তু আমাকে অ্যাবিউজ করা হচ্ছে। নেক্সট, এবার মনে রাখতে হবে যে আমার জন্য, সবসময় এটা ছেলেদের জন্য বলি বা মেয়েদের জন্য বলছি, যে মনে রাখতে হবে আমার জন্য কারুর যেন চোখের জলে ডেকোরেশন না হয়, কারুর কানে ভুল কথাবার্তা না যায়, এবং তার যেন হৃদয়ে ক্ষত না হয়, তোমার দ্বারা যেন কারুর না হয়। তেমনি নেক্সটটা দেখি। নেক্সট, যে এতদিন পর্যন্ত মেয়েরা চুপ করে থাকতো এবং তার উপর ভায়োলেন্স হতো, কিন্তু এই ভায়োলেন্সে এখন মেয়েরা চাইছে জাস্টিস। আমরা রাজ্যে গেছি, রাস্তায় নেমেছি অভয়ের জন্য, আমরা চাই জাস্টিস, যে এই অন্যায় আচরণ এবং সেই অন্যায় আচরণের থেকে যে HIV আসছে সেটা যেন আমরা এটার থেকে উতরে যেতে চাই। নেক্সট, এবার হচ্ছে রিফিউজ অ্যাবিউজের মধ্যে এই যেখানে লিখেছি আমি, যে অ্যাবিউজটা, এই অ্যাবিউজটাকে যদি তুমি স্টপ করতে পারো, যে তুমি যাচ্ছ একটা ডেটিং করতে যাচ্ছ, সেই ডেটিং করতে গিয়ে তোমার বয়ফ্রেন্ড তোমার প্রতি কতটুকু অ্যাডভান্স হবে সেইটা বোঝার বা সেইখানে দায়িত্বটা কিন্তু তোমার নিজস্ব থাকছে। সুতরাং এই অ্যাবিউজটা কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে, এইখান থেকে কিন্তু HIV সংক্রমণে একটা বিরাট যোগ আছে। নেক্সট, এবার লাস্ট পয়েন্ট যেটা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে এই ইয়াং জেনারেশনের জন্য HIV আমাদের নিয়ে ভাবতে হবে কেন, আমরা কেন স্কুল কলেজে এত দৌড়ই। সেটা হচ্ছে এই ইয়াং লাইফে আমাদের ভারতবর্ষে যত সংক্রমণ আছে তার মোর দ্যান 70% হচ্ছে এই ইয়াং জেনারেশন, বুঝেছো? বয়ঃসন্ধি বা ইয়াং, এরা হচ্ছে ইনফেক্টেড, এবং তাদের এই ইনফেকশনটাকে আটকানোটা হচ্ছে আমাদের মেন জায়গা। নেক্সট হচ্ছে যে তোমরাই পারো যে HIV AIDS যারা আছে তাদের সাপোর্ট দিতে। ধরো পাড়ায় কোনো রকম তাদের প্রতি অন্যায় হচ্ছে, সেটা তোমরাই আটকাতে পারো। ঠিক আছে? এই বলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আজ আমরা HIV সম্বন্ধে অনেক কিছু জানলাম। এখনও হয়তো কিছু সংশয় আছে, সেগুলো আশা করি ভবিষ্যতে আমরা আপনার আরও যদি লেকচার শোনার সৌভাগ্য হয় আমরা আরও সমৃদ্ধ হব, আমাদের সংশয়গুলো আরও হয়তো পরিষ্কার হবে। আজকেও কিছুটা পরিষ্কার হলো, তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই শুভজিৎ স্যার ও মানসী ম্যাম, ওনাদেরও আমি ধন্যবাদ জানাবো, কারণ ওনারা ওনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে আমাদের অনেকটা যেন ভরসা দিলেন, অনেকটা সাহস জোগালেন। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।